বেড়ালের মতো নিঃশব্দে ছুটে গিয়ে দোতলায় উঠল আহমদ মুসা। তখন কান্না চিৎকার থেমে গেছে। উৎকর্ণ হল সে। কান্নার শব্দ কি দোতলা থেকে এসেছিল না তিনতলা থেকে? হঠাৎ একটা কণ্ঠ শুনতে পেল সে, ভারী ক্ষুব্ধ কণ্ঠ। বলছে, আমরা শুধু জুবাইদাকে নিয়ে যাব, কিন্তু যারা বাধা দেবে সবাইকে হত্যা করব। বলে একটু থেমে এই কণ্ঠটি চিৎকার করে উঠল, সরে যাও সামনে থেকে। পর মুহূর্তেই পরপর দুটি গুলির শব্দ, সেই সাথে আর্তচিৎকার। আহমদ মুসা দ্রুত সিঁড়ি ভেঙে তিনতলায় উঠল। দক্ষিণ দিক থেকে শব্দ আসছে, ছুটল সেদিকে। পৌঁছল দক্ষিণ প্রান্তে, দেখতে পেল ঘরটি। কিন্তু ঘরের দরজায় দুজন দাঁড়িয়ে আছে স্টেন গান নিয়ে। ওরা দেখতে পেয়েছে আহমদ মুসাকে। স্টেন গান তুলে ধরল ওরা। উপায়ন্তর না দেখে সে বাম পাশে নিজেকে মাটির উপর ছুড়ে দিল চোখের পলকে। এক ঝাঁক গুলি উড়ে গেল যেখানে সে দাঁড়িয়েছিল সেখান দিয়ে। মাটিতে পড়ে আহমদ মুসা পরপর দুটি গুলি করল দরজার স্টেন গানধারী দুজনকে। ওরা স্টেন গানের নতুন লক্ষ্য স্থির করার আগেই গুলি খেয়ে পড়ে গেল। গুলি করে এসে গড়িয়ে দরজার সরাসরি সামনের অবস্থান থেকে এক পাশে সরে গেল, যাতে গুলির শব্দ শুনে ভেতর থেকে যারা ছুটে আসবে প্রথমে তাদের চোখে পড়ে না যায় সে। গুলির শব্দ শুনেই গুলি করতে করতে ভেতর থেকে দুজন বেরিয়ে এলো। সামনে কাউকে না দেখে পাশে খোঁজ করার জন্য তাকাতে লাগলো। এই সময়টায় তাদের গুলি বন্ধ হয়ে গিয়েছিল। এই সময়টুকুই আহমদ মুসার জন্য যথেষ্ট। তার রিভলভার ওদের তাক করল। শেষ মুহূর্তে ওরা দেখতে পেয়েছিল আহমদ মুসাকে, কিন্তু স্টেন গান সক্রিয় হবার আগেই আহমদ মুসার রিভলভারের দুটি গুলি ওদের উপর মক্ষম আঘাত হানল। ভূমিশয্যা নিল ওরা। গুলি করে আবার স্থান পরিবর্তনে এগুলো আহমদ মুসা। ভাবল সে, ভেতরে অস্ত্রধারী যারা আছে তারা এখন সাবধান হবে, না দেখে শুনে গেটের সামনে দৌড়ে আসবে না। সুতরাং আহমদ মুসাকে এখন ওদের কাছাকাছি পৌঁছতে হবে। আহমদ মুসা ফুটবলের মতো দ্রুত গড়িয়ে দরজার পাশে দেয়ালের আড়ালে পৌঁছে উঠে দাঁড়াল। রিভলভারে নতুন করে গুলি লোড করল। তারপর রিভলভার বাগিয়ে দরজার চৌকাঠের সমান্তরাল হবার জন্য এগোলো। চৌকাঠের সমান্তরাল থেকে একটু মুখ বাড়াতে আরেকজন স্টেন গানধারীর একেবারে মুখোমুখি হয়ে গেল। সে দরজার এদিকে দেয়াল ঘেঁষে সামনে আসছে। তারও স্টেন গান উদ্যত, কিন্তু তার লক্ষ্য ছিল সামনে। সে ট্রিগার টিপে স্টেন গানের মুখ ঘোরাতে গিয়েছিল, তবে তার আগে আহমদ মুসার প্রস্তুত রিভলভারের গুলি তার মাথা গুড়িয়ে দেয়। আহমদ মুসা মুখটা দরজায় আরও বাড়িয়ে দেয়। তার চোখের অনুসরণ করে তার রিভলভারের নল ঘুরে দাঁড়িয়েছে। ঘরের ভেতরে চোখ পড়তে আহমদ মুসা দেখল প্রায় 6 ফুটের মতো লম্বা বডি বিল্ডার জাতীয় একজন লোকের ভয়ঙ্কর বেল্ট মেশিন গান। তার মেশিন গানটা দরজার দিকে তাক করা থাকলেও তার চোখ এসে পড়ছে আহমদ মুসার উপর। তার চোখে এক বিমূঢ় ভাব ফুটে উঠেছে। সেটা কাটতেই তার পকেট মেশিন গানের ছোট্ট ব্যারেল আহমদ মুসার দিকে ঘোরাতে যাচ্ছিল। আহমদ মুসা কঠোর কণ্ঠে বলল, তোমার মেশিন গানের ব্যারেল সুচ পরিমাণ নড়ালেও আমি কিন্তু গুলি করব, আর আমার গুলি। আহমদ মুসা কথা শেষ করতে পারল না। বেপরোয়া লোকটির মেশিন গানের ব্যারেল ঘুরে আসছে। কথার মাঝখানে আহমদ মুসার তর্জনী রিভলভারের ট্রিগার টিপে দেয়। গুলি গিয়ে বিদ্ধ করে তাকে। মেশিন গান পড়ে যায় তার হাত থেকে। তার সামনেই পড়েছিল একজন তরুণীর লাশ। সে লাশের ওদিকে পালঙ্কের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে অভিজাত চেহারার অপরূপ একটি মেয়ে, কিন্তু অসীম আতঙ্কে মুছড়ে গেছে তার চেহারা। মেয়েটিকে আড়াল করে দাঁড়িয়ে আছে আরেকজন তরুণী, তার মধ্যে রুখে দাঁড়ানোর ভাব। আর পালঙ্কের ওপ্রান্তে পালঙ্কের খুঁটিতে ঠেস দিয়ে আছে এক স্বর্গীয় চেহারা বৃদ্ধা, কিন্তু তার চোখ মুখে বিপর্যস্ত বিহবল দৃষ্টি। হাতে গুলি খেয়ে 6 ফুট দৈর্ঘ্যের বডি বিল্ডার লোকটি ঝড়ের গতিতে এগুলো মেয়ে দুটির দিকে। সে বাম হাত দিয়ে পকেট থেকে আরেকটি রিভলভার বের করে নিয়েছে। আহমদ মুসা তার মতলব বুঝল। সে মেয়ে দুটিকে ঢাল বানিয়ে নতুন আক্রমণের পথ করতে চাচ্ছে। দাঁড়াও, আহমদ মুসা তীব্র কণ্ঠে বলল। কিন্তু তার দাঁড়ানোর কোনো লক্ষণ নেই।
সে প্রায় মেয়েদের পেছনে চলে গিয়েছিল। মেয়ে দুটিকে সামনে টেনে নেবার জন্য সে হাতও বাড়িয়েছিল। আহমদ মুসার তর্জনী আবার সক্রিয় হয়ে উঠেছে। তার রিভলভারের গুলি সামনের মেয়েটির কানের পাশ দিয়ে গিয়ে বিদ্ধ করল লোকটির বুকের বাম পাশ। লোকটির দেহ টলে উঠে ছিটকে পড়ে গেল উল্টো দিকে। আহমদ মুসার মুখে একটা বেদনার ছায়া নামল। মুখটা তার একটু উপরে উঠল। তার মুখ থেকে শপথ বেরিয়ে এলো, সরি, এ লোকটিকে মারতে চায়নি, এজন্যই প্রথম গুলিটা হাত করেছিলাম, কিন্তু মারতেই হলো। বাঁচানো গেলে তার কাছ থেকে অনেক কথা আদায় করা যেত। বলে আহমদ মুসা মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো। তার আহত স্থানের রক্তে তখনও জামাকাপড় ভিজে উঠতে দেখা যাচ্ছে। এটা তার বেঁচে থাকার লক্ষণ। আহমদ মুসা মেয়েটির গলার শাহ রগে হাত দিয়ে দেখল তার নাড়ি সচল, বেঁচে আছে মেয়েটি। সে ঘরে ঢুকেই বুঝতে পেরেছে তরুণী মেয়েটার পেছনে পালঙ্কের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা অভিজাত সুন্দরী মেয়েটি জয়নব জুবাইদা, আর ওপাশের বয়স্ক মহিলাই জয়নব জুবাইদার দাদি। বাসির থানম বলেছিল জয়নব জুবাইদারা এ বাড়িতে সবসময় থাকে। অন্যদিকে জয়নব জুবাইদার সামনের তরুণীটি এবং গুলিবিদ্ধ মেয়েটি বাড়ির পরিচারিকা হবে তা দেখেই বুঝতে পেরেছে আহমদ মুসা। আহমদ মুসা দাদির দিকে চেয়ে বলল, দাদিমা, মেয়েটি এখনও বেঁচে আছে। বলেই সে তাকালো জয়নব জুবাইদার দিকে। তারপর সামনে দাঁড়ানো মেয়েটিকে লক্ষ্য করে বলল, তুমি এসো, এর আহত জায়গায় জামা ছিঁড়ে ফেলো, ওখানকার রক্ত মুছে দাও। জয়নব জুবাইদা, দাদি এবং পরিচারিকা নুরি রাজ্যের বিষয় নিয়ে তাকিয়েছিল আহমদ মুসার দিকে, যেন আকাশ থেকে পড়ল মেলার মাঠের চ্যাম্পিয়ন সে লোকটিকে দেখে। সে কি করে এখানে এলো? নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কেন বাজাচ্ছে সে তাদেরকে? দাদিকে উদ্দেশ্য করে আহমদ মুসার কথা এবং পরিচারিকাকে কাজের জন্য আহ্বান করা থেকে তারা সম্বিত ফিরে পায়। আহমদ মুসার নির্দেশ শুনে পরিচারিকা নুরি তাকালো জয়নব জুবাইদার দিকে। তাড়াতাড়ি যাও, উনি যা বলছেন তা করো, বলল জয়নব জুবাইদা। তার বিমূঢ় দৃষ্টি আবার ফিরে গেল আহমদ মুসার দিকে। কে এই লোক? কেমন করে সে বুঝল আজ এই সময় আমি আক্রান্ত হব? গতকাল এই লোকটিও আক্রান্ত হয়েছিল, তাকে আক্রমণ করেছিল যারা, এবং আমাকে আক্রমণকারী এরা কি একই গ্রুপের? তা কি করে হয়? আমাকে যারা কিডন্যাপ করতে এসেছিল তারা নিশ্চয় ভাইয়া ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এই ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে যাবে কেন? হাজারো চিন্তা জয়নব জুবাইদার মাথায় ঘুরপাক খেতে লাগল। পরিচারিকা নুরি গিয়ে মেয়েটির গুলিবিদ্ধ স্থানের জামা ছিঁড়ে ফেলে। তারপর নিজের ওড়নার অংশবিশেষ ছিঁড়ে আস্তে আস্তে যত্নের সাথে রক্ত মুছে ফেলে। আহমদ মুসা একটু ঝুঁকে পড়ে আহত জায়গাটা পরীক্ষা করল। পরিচারিকা নুরিকে মেয়েটির বাম কাঁধটা একটু উঁচু করতে বলল। কাঁধটা উঁচু করলে আহমদ মুসা নিচের দিকটাও পরীক্ষা করল। মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। মুখ তুলে বলল, দাদিমা, মিস জয়নব জুবাইদা এর আঘাত সিরিয়াস নয়। গুলিটা হার্টের অনেক বাইরে দিয়ে কোনাকুনিভাবে এগিয়ে কাঁধের নিচে পাঁজরের প্রান্তে চলে গেছে। সামান্য অপারেশনে গুলিটা বের করা যাবে, আর মেয়েটা আঘাতের কারণে ভয়ে সংজ্ঞা হারিয়েছে। ধন্যবাদ জনাব, তাহলে তো এখনই ডাক্তার ডাকতে হয়, বলল জয়নব জুবাইদা। আপনাদের বিশ্বস্ত কোনো ডাক্তার আছে? আহমদ মুসার জিজ্ঞাসা। সঙ্গে সঙ্গে উত্তর দিল না জয়নব। আহমদ মুসা হাসল, বলল, বুঝেছি, ডাক্তার ডাকার দরকার নেই। ডাক্তার বিশ্বস্ত না হলে অহেতুক পুলিশের ঝামেলায় পড়তে হবে। তাছাড়া রাজি হলে গুলিটি আমিই বের করতে পারি। দাদি অনেক আগে এসে আহত মেয়েটির পাশে দাঁড়ায়। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, তুমি কেমন ছেলে ভাই? তুমি আমাদের সবাইকে বাঁচালে, এখন আরেকজনকে বাঁচার জন্য অনুমতি চাইছ। ধন্যবাদ দাদিমা, এখনই অপারেশন হবে, বলে পরিচারিকা নুরিকে বলল, মেয়েটিকে কাত করে শুয়ে দাও। মেয়েটিকে কাত করে শুয়ে দিল পরিচারিকা। আহমদ মুসা জ্যাকেটের কলারের একটা গোপন বোতাম খুলে ভেতর থেকে 1.5 ইঞ্চি লম্বা এবং 1/4 ইঞ্চি প্রস্থের একটা ছুরি বের করল। ছুরির অ্যান্টিসেপটিক কাভার খুলে ছুরিটা আনফোল্ড করে জয়নব জুবাইদার দিকে তাকিয়ে বলল, আপনার ফার্স্ট এইড বক্স আছে নিশ্চয়? আনিয়ে দিন প্লিজ। আছে জনাব, নুরি ওকে সাহায্য করো, আমি নিয়ে আসছি, বলে জয়নব জুবাইদা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট খানেকের মধ্যে ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির হলো। আহমদ মুসা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। বুক ও বাহু সন্ধির মাঝামাঝি জায়গায় গুলিটি আটকে আছে। জায়গাটা স্প্রিট ক্লিন করে ছুরি
ছুরি চালাবার আগে নুরিকে লক্ষ্য করে বলল, তুমি এর সামনে হাঁটু গেড়ে বসো, এর দেহটাকে তোমার উপর ঠেস দিয়ে রাখো, মাথা ও দেহটাকে শক্ত করে ধরবে। আঘাত পেলে জেগে যাবার সম্ভাবনা আছে, দেখো যেন না নড়ে। একে ক্লোরোফর্ম করলাম না, কারণ এর রক্তক্ষরণ দুর্বল হয়ে পড়েছে। জনাব জোবাইদা মেয়েটির মাথার কাছে বসে পড়ে বলল, নুরি, আমি এর মাথা ধরছি, তুই ওর শরীরকে তোর সাথে সেটে নিয়ে শক্ত করে ধর। আহমদ মুসা দ্রুত ও নির্মমভাবে ছুরি চালায়। মেয়েটি সংজ্ঞা ফিরে পেয়ে চিৎকার করে উঠল। আহমদ মুসা বুলেটটি বের করে ফেলেছে। সে দ্রুত ব্যান্ডেজ করে দিল মেয়েটির অপারেশন করা এবং গুলিবিদ্ধ স্থানটি। জনাব জোবাইদা, দাদি, নুরি সবাই অপার বিস্ময়ের সাথে আহমদ মুসার কাজ দেখছিল, আর মাঝে মাঝে তাকাচ্ছিল আহমদ মুসার ভাবলেশহীন, সরল, সুন্দর মুখের দিকে। ব্যান্ডেজ হয়ে গেলে জনাব জোবাইদার মুখ ফুড়েই যেন বেরিয়ে এলো, ধন্যবাদ জনাব, আপনি কি ডাক্তারও? না, ডাক্তার নই। যা দেখলেন এসব আমি দেখে শিখেছি। আমার দেহেও এমন অপারেশন অনেক হয়েছে তো। কথা শেষ করে আহমদ মুসা নুরিকে বলল, তুমি মেয়েটার সামনেটা ধরো, আমি পায়ের দিকটা ধরছি, চলো একে বিছানায় শুয়ে দিই। স্যার, একটু দাঁড়ান, আমি এর বিছানাটা ঠিক করে আসি, বলে দৌড় দিল পরিচারিকা নুরি। তুমি কে ভাই? আল্লাহর ফেরেস্তার মতো এভাবে হাজির হলে তোমাকে ধন্যবাদ দেবার মতো উপযুক্ত ভাষা দুনিয়ায় তৈরি হয়নি ভাই। নুরি বেরিয়ে যেতেই বলল, দাদি। আহমদ মুসা হাসল, বলল, দাদিমা, আমাদের এই ক্ষুদ্র কাজকে ধন্যবাদ দেবার মতো ভাষা যদি না থাকে, তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাকে এই জ্ঞান ও যোগ্যতা দান করেছেন, অপার বিস্ময়ের এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তাকে ধন্যবাদ কিভাবে দেবেন? তুমি মুসলমান ভাই? প্রশ্ন দাদিমার। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। হ্যাঁ, আমি এটা দাবি করি দাদিমা, আহমদ মুসা বলল। আলহামদুলিল্লাহ, কাল মেলার মাঠে যখন খেললে, চ্যাম্পিয়ন হলে, তখন তোমাকে বিদেশি ট্যুরিস্ট বলা হয়েছিল, তবে আমি তোমার অন্য কোনো পরিচয় আছে ভেবেছিলাম, বলল দাদিমা। জনাব, কালকে মাঠে যারা আপনাকে আক্রমণ করেছিল, তারা এবং এই আক্রমণকারীরা কি এক? দাদি থামতেই প্রশ্ন করল জনাব জোবাইদা। আহমদ মুসা মুহূর্তের জন্য মুখ তুলল জনাব জোবাইদার দিকে, তারপর মুখ নামিয়ে বলল, হ্যাঁ, আমি মনে করি এক। আপনারা কি কাল মেলায় ছিলেন? না জনাব, আমরা সব সময়ের মতো গতকালও বাসায় বসে দূরবীনে খেলা দেখেছি। কথা শেষ করে জোবাইদা আবার সঙ্গে সঙ্গে বলে উঠল, আক্রমণকারীরা কারা? এরা ব্ল্যাক ইগলের লোক। ব্ল্যাক ইগল কারা? এরাই থাইল্যান্ডে মুসলমানদের নামে সন্ত্রাস করে মুসলমানদের সন্ত্রাসী সাজাবার কাজ করছে। বিভ্রান্ত পুতুল কিছু মুসলমানকেও তারা তৈরি করেছে তাদের জন্যে। অপার বিস্ময়ের এক সয়লাভ এসে আছড়ে পড়ছে জনাব জোবাইদার চোখে মুখে। সে সঙ্গে সঙ্গে কথা বলতে পারল না। এ বিস্ময়ে তার বুকটাকেও যেন কাঁপাচ্ছে, গোটা শরীরকে এ বিস্ময়ে যেন ওজনহীন, অনুভূতিহীন করে দিচ্ছে। যে কথা তারা শত চেষ্টাতেও জানতে পারেনি, যার অস্তিত্ব পুলিশও বিশ্বাস করে না, সে বিষয়টি নিয়ে এমন অবলীলাক্রমে বলে দিলেন। নুরি এসে পড়েছে, বলল আহমদ মুসাকে, সব ঠিকঠাক, চলুন স্যার। আহমদ মুসা ও নুরি ধরাধরি করে মেয়েটিকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল তারা ঘরের বাইরে পরিচারিকাটির ঘরের দিকে। ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই জনাব জোবাইদা ধপ করে পালঙ্কের উপর বসে পড়ল। দাদিও কাছে এসে বসল, বলল, আল্লাহর হাজার লাখো শকর, তিনি এই ভাইকে অসহায়দের সাহায্যে পাঠিয়েছেন। জনাব জোবাইদার সম্বিতহারা ভাব কেটে গেছে। বলল, কে এই লোক দাদি? আল্লাহর ফেরেশতা নয় তো? সব যোগ্যতা তিনি রাখেন, সব কথা তিনি জানেন, কোনো লোকের পক্ষে এটা কি করে সত্য হতে পারে? আমার বিস্ময় লাগছে, তার কলারের ভেতর অপারেশন করার ছুরিও ছিল। তাহলে কি নেই তার কাছে? সত্যি বলেছিস বোন, ও অবিশ্বাস্য এক মানুষ, বলল দাদি। বিশেষ করে মুসলমানদের মধ্যে এমন লোক একজনই আছেন, কিন্তু তিনি তো। কথা শেষ করতে পারল না জনাব জোবাইদা। ঘরে ঢুকল আহমদ মুসা, পরিচারিকা। ঘরে ঢুকে আহমদ মুসা দাদিকে লক্ষ্য করে বলল, দাদি, লাশগুলোকে কোথায় লুকাতে পারি? অহেতুক পুলিশের ঝামেলায় পড়া ঠিক হবে না। আমাদের বাড়ির পেছনে একটা অন্ধ কূপ আছে, এই কূপই এর উপযুক্ত জায়গা। কূপের মুখে পাথর আছে, ওটা সরালেই কূপটা ওপেন হয়ে যাবে। ধন্যবাদ দাদিমা, বলে আহমদ মুসা পরিচারিকা নুরিকে অনুরোধ করল, বলল, চলো, তুমি কষ্ট করে কূপটা আমাকে দেখিয়ে দেবে।
একটা লাশ কাঁধে তুলে নিয়ে যে হঠাৎ থেমে গেল আহমদ মুসা। নুরির দিকে তাকিয়ে বলল, সরি নুরি, একটু অপেক্ষা করো, আমি এদের একটু সার্চ করি। ঘরের 4টি লাশের পকেটে 4টি মানিব্যাগ, বাড়তি গুলি ব্যারেল এবং সবশেষের শিকার 6 ফুট লম্বা লোকের কাছ থেকে পাওয়া গেল একটা মোবাইলও। 3টি মানিব্যাগই টাকায় ভর্তি। একটি মানিব্যাগ থেকে শুধু বেরোলো একটি ইনভেলাপ। ইনভেলাপে পোস্টাল কোনো ছাপ নেই। ইনভেলাপটি এখনও পোস্ট করা হয়নি, বুঝল আহমদ মুসা। টান দিয়ে ছিঁড়ে ফেলল ইনভেলাপের কাভার। পেল ইনভেলাপের ভেতর 1 খণ্ড কাগজ। কাগজে 1.5 লাইন হিব্রু ভাষায় লেখা। তা হলো, জুডা, নিচের রোডম্যাপ তোমাকে ডেস্টিনেশনে নিয়ে আসবে। এই 1.5 লাইন লেখার নিচে একটা রোডম্যাপ আঁকা। রোডম্যাপের স্থানিক ইন্ডিকেশনগুলো হিব্রুতে লেখা। রোড শুরু হয়েছে পাত্তানি সিটি থেকে। কয়েকটি স্থান টাচ করে ডেস্টিনেশন লাল ডট কাতান টেপাঙ্গো গিয়ে শেষ হয়েছে। মাছের ডট চিহ্নিত স্থানগুলোর নাম তার পরিচিত নয়। মানচিত্রে সব নামও নেই। কাতান টেপাঙ্গো নামও মানচিত্রে নেই, কিন্তু নামটি শুনেছে ব্যাংককের হোটেল বেয়ারার কাছে। এখানে জাবের জহিরুদ্দিনকে এনে রাখার কথা। রোডম্যাপের কাগজটির এক কোণে দিক নির্দেশের ইন্ডিকেশন রয়েছে। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার। সে মুখ তুলল উপরে। স্বগতই তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আহমদ মুসা কাগজটি হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মিস জয়নব জুবাইদা, আপনি কি কাতান টেপাঙ্গো চেনেন? সঙ্গে সঙ্গে জবাব দিল না জয়নব। সম্ভবত মনে করার চেষ্টা করল। উত্তর দিল দাদি। বলল, হ্যাঁ চিনি ভাই, কিন্তু হঠাৎ এ নামের কথা বলছো কেন? পরে বলবো দাদিমা, বলে নুরিকে নির্দেশ দিল, টাকার মানিব্যাগগুলো ওদের পকেটে রেখে দাও। আহমদ মুসা ইনভেলাপ এবং মোবাইলটা পকেটে ফেলে বাইরের 4 জনকে সার্চ করার জন্য বেরিয়ে গেল। ওদের পকেটে টাকার মানিব্যাগ ছাড়া কিছুই পেল না। সে ঘরের ভেতরে ফিরে এলো। বলল দাদিকে, দাদিমা, আপনারা ওই ঘরে আহতের কাছে যান, নুরি আমাকে কূপটি দেখিয়ে দিক, ওখানে যাবে। আহমদ মুসা একটি লাশ তুলে নিল কাঁধে, চলতে লাগলো। নুরি আগে আগে চলছে। কি কাগজ পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করলো দাদিমা? হঠাৎ কাতান টেপাঙ্গোর কথা জিজ্ঞেস করলো কেন? কাতান টেপাঙ্গো কি, কোথায় দাদিমা? বলল জয়নব জুবাইদা। তোদের সম্মানিত পূর্বপুরুষ সুলতান আব্দুল কাদের কামাল উদ্দিন রাজ্যহারা হয়ে ওখানে গিয়ে বিদ্রোহী ঘাঁটি তৈরি করেছিলেন। পরে অস্ত্র ত্যাগ করার পর ওখান থেকে সরে আসেন। এখন ওটা সমাজ বিরোধীদের ঘাঁটি। দাদি বলল, চলো দাদিমা, উনি এসে যেন না দেখেন যে আমরা ও ঘরে যাইনি। তাছাড়াও একা পড়ে আছে, আমাদের কারো বরং আগেই যাওয়া উচিত ছিল। বলে জয়নব জুবাইদা দাদিকে হাত ধরে তুলে নিয়ে সাথে করে হাঁটতে শুরু করল। এদিকে আহমদ মুসা লাশগুলো সব সরিয়ে ফেলল। ইতোমধ্যে নুরি রক্তের সব চিহ্ন মুছে ফেলল। ধন্যবাদ নুরি, অনেক পরিশ্রম করেছ। ধন্যবাদ, আহমদ মুসা বলল নুরিকে। কিন্তু স্যার, ব্যাপারটা তো উল্টো হলো। ধন্যবাদ তো আমরাই আপনাকে দেব, বলল নুরি। ঠিক আছে, তোমরাও ধন্যবাদ দিও। এখন চলো ওদের কাছে। দাদি আহমদ মুসাকে নিয়ে এসে বসালো 3 তলার বিশাল ড্রয়িং রুমটিতে। বসে আহমদ মুসা ঘড়ির দিকে তাকালো। বলল, দাদিমা, এখন রাত 4টা। একটা জরুরি কথা আপনাদের বলতে চাই, বলতে পারি কি না? আমাদের লজ্জা দিও না, বলো, বলল দাদি। এ বাড়িতে আপনাদের থাকা চলবে না। এমন কোনো বাড়ি আপনাদের থাকার মতো আছে কি না যার অবস্থান গোপন রাখা যায়? আহমদ মুসা বলল, তার কণ্ঠ গম্ভীর। এই প্রশ্ন পরে, আগে আপনার পরিচয় বলুন প্লিজ। আমাদের জন্য এতটা করছেন, এতটা ভাবছেন কেন? বলল জনাব জুবাইদা, তার কণ্ঠ গম্ভীর। আপনি আমাকে ডেকেছেন, আহমদ মুসা বলল। আমি আপনাকে ডেকেছি? বিস্ময় বিজড়িত কণ্ঠ জনাব জুবাইদার। হ্যাঁ, বলে আহমদ মুসা জ্যাকেটের ভেতরের পকেট থেকে একটা চিঠি বের করে জনাব জুবাইদার দিকে তুলে ধরল। ছুটে এসে নুরি আহমদ মুসার হাত থেকে চিঠিটা নিয়ে জনাব জুবাইদার হাতে দিল। জনাব জুবাইদা চিঠির দিকে তাকাতেই তার চেহারা পাল্টে গেল। বিস্ময়, আবেগ, উত্তেজনায় মুষড়ে পড়ল সে। কণ্ঠ চিরেই যেন তার একটা আর্তস্বর বেরিয়ে এলো। এটা আপনি কোথায় পেয়েছেন? আন্দামানে। চোখ দুটি ছানা বড়া হয়ে উঠল জনাব জুবাইদার। মুহূর্ত কয়েক পাগলের মতো তাকিয়ে থাকলো আহমদ মুসার দিকে। মনে পড়ল ম্যাডাম আয়েশার কথা, যে আহমদ মুসা এখন আন্দামানে। বলল জনাব জুবাইদা কম্পিত কান্না জড়িত কণ্ঠে, আপনি কি আহমদ মুসা?
হ্যাঁ, আমি আহমদ মুসা। জনাব জুবাইদা আহমদ মুসার দিকে তাকালো, বলল, স্যার, আপনি যা বলবেন আমরা সেটাই করব। সুলতানগড়ে থাকার আমাদের বিকল্প জায়গা নেই, তবে পাত্তানি সিটি এবং ব্যাংককে সে ধরনের বাড়ি আছে। মিস জুবাইদা, পাত্তানি সিটির বাড়ি কি আপনাদের জন্য নিরাপদ? বলল আহমদ মুসা। ওই বাড়িটা আমাদের, সেটা কেউ জানে না, এমনকি কাগজপত্র আমাদের নামে নেই। ইদানিং মাঝে মাঝে আমি ওখানে গিয়ে থাকছি। জনাব জুবাইদা বলল, ওখানে আপনারা কে কে থাকবেন? আমি, দাদি এবং কয়েকজন পরিচারিকা। বলল জনাব। এলাকাটা কেমন? শতভাগ মুসলিম এলাকা, পাত্তানি সিটির পুরনো অঞ্চল। আমাদের বাসাটা যেখানে, সেখানে রিক্সা জাতীয় গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাবার সুযোগ নেই। আর সেখানে একটা ডাক দিলে মুহূর্তেই শত শত লোক হাজির হতে পারে। খুশি হলো আহমদ মুসা, বলল, ঠিক আছে, ভালো জায়গা। আজ ভোরেই আপনাদের এই বাড়িটা ছাড়তে হবে। ঠিক আছে স্যার, বলল জনাব জুবাইদা। কথা শেষ করে আবার বলে উঠল, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই, আহমদ মুসা বলল। ষড়যন্ত্রকারী দলের নাম আপনি ব্ল্যাক ইগল বলেছেন, এদের সম্পর্কে ভাইয়া সম্পর্কে নিশ্চয়ই আরও কিছু জানেন? বলল জনাব জুবাইদা। ব্ল্যাক ইগল সংগঠন আসলে আন্তর্জাতিক একটি জায়নিস্ট সংগঠনের তৈরি। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে মুসলিম পরিচয়ে। পুলিশের কাস্টডি থেকে জাবেদ জহিরুদ্দিনকে এরাই ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসের নেতা হিসেবে দেখাবার জন্যে। কিন্তু এ বিষয়টা থাই সরকারকে বিশ্বাস করানো যাচ্ছে না প্রমাণের অভাবে। সেদিন পাত্তানি শহর উপকণ্ঠে সেনাফাঁড়ির যে সন্ত্রাসের ঘটনা ঘটল, তা জাবেদ জহিরুদ্দিনের নেতৃত্বে হয়েছে বলে দেখানো হয়। তার রক্তমাখা শার্টকে এর প্রমাণ হিসাবে তুলে ধরা হচ্ছে। শার্ট ও রক্তের পরীক্ষা প্রমাণিত হয়েছে। আসলে এটা একটা ষড়যন্ত্র। আমি থাই গোয়েন্দা কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছি, জামাই যে রক্তের দাগ আর শরীর থেকে বের হওয়ার সময় এবং সন্ত্রাসী ঘটনার সময় এক কিনা তা পরীক্ষা করে দেখার জন্যে। কিন্তু এটা প্রমাণ করা কঠিন। থামল আহমদ মুসা। তৎক্ষণাৎ কেউ কোনো কিছু বলল না। দাদি, জয়নাব দুজনের মুখ বেদনায় মুছড়ে গেছে। একটু পর জয়নাব জুবাইদা নীরবতা ভাঙল, বলল, এখন কি করণীয়? ওদের একজনকে জীবন্ত ধরতে পারলে তার কাছ থেকে তথ্য নিয়ে এগোনো যেত, কিন্তু এ পর্যন্ত ওদের 2 ডজনের মতো লোক মারা গেলেও কাউকে জীবন্ত ধরা যায়নি। একটি মানিব্যাগ থেকে একটা কাগজ পেয়ে আপনি খুশি হলেন, তাতে কি আছে? বলল জনাব জুবাইদা। কাতান টেপাঙ্গ যাবার একটা রোডম্যাপ আঁকা আছে, আহমদ মুসা বলল। খুশি হয়ে উঠল জনাব জুবাইদার মুখ। বলল, আমরা এখন পুলিশের আশ্রয় নিতে পারি না? সমস্যা আছে। পুলিশের আয়োজন দেখে ওরা পালিয়ে যেতে পারে, আবার পুলিশের কেউ আগাম ওদের জানিয়েও দিতে পারে। পুলিশ ওদের অবস্থান সবই টের পেয়ে গেছে, সুতরাং পুলিশকে দিয়ে সমস্যার সমাধান হবে না, আহমদ মুসা বলল। তাহলে? বলল জনাব জুবাইদা। তার মুখে অন্ধকার নেমে এসেছে। সব ঠিক হয়ে যাবে। হঠাৎ কাতান টেপাঙ্গ যাবার রোডম্যাপও পাওয়া গেল। এভাবে আল্লাহ সাহায্য করেন। আহমদ মুসা থামল, থেমে আবার বলল, ভোর হচ্ছে, আপনারা তৈরি হন, পরে কথা হবে। আপনি কোথায় থাকবেন? জিজ্ঞাসা জয়নাবের। যেখানেই থাকি আপনাদের উপর চোখ থাকবে আমার। মোবাইল বেজে উঠল আহমদ মুসার। মোবাইল হাতে তুলে নিল সে। স্ক্রিনের দিকে তাকিয়ে প্রসন্ন হলো তার মুখ। মোবাইল অন করে আহমদ মুসা বলল, গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো আছি। তুমি ভোরে নামাজ পড়তে ওঠো, তাই টেলিফোন করলাম এই সময়। তোমার জন্য একটা সুখবর আছে। ওপার থেকে বলল পুরসাদ প্রজাদীপক। সুখবর? কি সেটা? তোমার কথাই ঠিক। পরীক্ষায় প্রমাণিত হয়েছে জামার রক্তের ও সন্ত্রাসী ঘটনার সময়ের মধ্যে 3 ঘন্টার পার্থক্য রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ স্যার। আপনি পরীক্ষার উদ্যোগ না নিলে এটা সম্ভবই হতো না। আরও সুখবর আছে। সিকিউরিটি কমিটি তাদের আগের সিদ্ধান্ত রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার কথাকে এখন তারা গুরুত্ব দিচ্ছে। আই হোপ তুমি জিতে যাচ্ছ, বিভেন বার্গম্যান। এর পেছনে আপনারও অবদান আছে স্যার। সিরিত থানারতা কি এটা শুনেছে? শুনবে না মানে? সে আমার পেছনে লেগেই আছে। সে তোমার একজন যোগ্য লবিস্ট। সে খুব ভালো মেয়ে। সে আমার লবিস্ট নয় স্যার, সে সত্যের পক্ষে লবিং করছে। অল রাইট ইয়ং ম্যান, আমি তাহলে রাখি। স্যার, আজ রাতে একটা ঘটনা ঘটে গেছে। ব্ল্যাক ইগলরা জনাব জুবাইদাকে কিডন্যাপ করতে এসেছিল। ও গড, নিশ্চয় ওরা ব্যর্থ হয়েছে। জি স্যার। ধন্যবাদ বিভেন, কিন্তু ওরা হঠাৎ জুবাইদাকে কিডন্যাপের সিদ্ধান্ত নিল কেন? স্যার, আমার মনে হয় জাবেদ জহিরুদ্দিনকে তাদের পক্ষে কাজ করাতে ব্ল্যাক ইগল ব্যর্থ হয়,
তাই জোবাইদাকে ধরে নিয়ে তাকে গিনিপিগ বানিয়ে জাবের জহিরুদ্দিনকে রাজি হতে বাধ্য করতে চায়। স্যার, ওরা মরিয়া হয়ে উঠেছে। ওরা এখন জাবের জহিরুদ্দিনের দাদিকেও কিডন্যাপ করার সিদ্ধান্ত নিতে পারে। তুমি ওদের নিরাপদ করার ব্যবস্থা করছো নিশ্চয়ই। আমি কি পুলিশ পাহারার ব্যবস্থা করব? না স্যার। ধন্যবাদ স্যার। দুজনেই টেলিফোন রেখে দিল। মোবাইলের স্পিকার অন করে আহমদ মুসা কথা বলেছে। জনাব জুবাইদা দাদি সবাই শুনতে পেয়েছে দুজনের কথোপকথন। আহমদ মুসা টেলিফোন রাখতে জনাব জুবাইদা বলল, সেদিনের পাত্তানি শহরে সংঘটিত সন্ত্রাসী ঘটনার দায় থেকে ভাইয়া মুক্ত হয়েছেন। এটা পরিস্থিতি পাল্টে যাবার টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। এ কৃতিত্ব আপনার স্যার। আপনার হাত ধরে আল্লাহ এটা করিয়েছেন। শেষের কথাগুলো কান্নায় রুদ্ধ হয়ে গেল তার। আহমদ মুসা বলল, ব্ল্যাক ইগলের লোকরা সকাল থেকে দিনের যে কোনো সময় এই বাড়িতে আসবে তাদের লোকদের খোঁজ নিতে, আপনাদের খোঁজ নিতে। আমি ফিরে এসে তাদের জন্য অপেক্ষা করতে চাই। স্যার, আপনি নিজের কথা ভাবেন না? আপনার এখন রেস্ট অপরিহার্য, বলল জনাব জুবাইদা। কণ্ঠ তার খুব নরম। কিন্তু মিস জুবাইদা, ওই কাজটা বেশি প্রয়োজন, বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো অন্য সবাই। পাত্তানি সিটির সাগর তীরের সিভিউ ইন্টারন্যাশনাল হোটেল, 6 তলার একটি ভিআইপি স্যুট। আইজ্যাক জ্যাকব টেলিফোন রিসিভার ক্রাডলের উপর রেখে রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। ডিপ এসি সত্ত্বেও ঘাম ঝরছে তার কপাল থেকে। ধপ করে সোফায় বসে পড়ল। বস হাবিব হাসাবার মতো যত ধমক আজ সে শুনেছে গোটা জীবনে, শোনা সব মন্দ কথা একত্র করলেও তার সমান হবে না। গা থেকে যে ঘাম ঝরছে তা শরীরের কষ্টের অসহায় কান্না। অবশ্য গাল শোনার মতোই ঘটনা ঘটেছে। পরশুদিন মেলার মাঠে আমাদের লোকরা একজন যুবককে সন্দেহ করেছিল। তাকে আটকাবার জন্যে ওরা 4 জন আক্রমণ করেছিল যুবকটিকে, কিন্তু যুবকটি 4 জনকেই হত্যা করে। আবার গতরাতে জাবের জহিরুদ্দিনের বোন জয়নাবকে ধরে আনার জন্য গিয়েছিল 8 জন বাছাই করা লোক। তাদের নেতৃত্বে ছিল শীর্ষ কমান্ডো ড্যান। তাদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না বাড়িতে, 5 জন মেয়ে ছাড়া। তাদের মধ্যে 3 জনই পরিচারিকা, একজন ছিল 80 বছরের বৃদ্ধা। কিন্তু সেই 8 জনের কোনো সন্ধান নেই। কমান্ডো নেতা ড্যানের মোবাইল নীরব। এই অবস্থায় কারো জন্য স্থির থাকার মতো কোনো কথা নয়। ঘরে দরজা ঠেলে প্রবেশ করল বেয়ারা। বলল, স্যার, বেঞ্জামিন স্যার এসেছেন, নিয়ে এসো, বলে আইজ্যাক সোফা থেকে উঠে অফিসিয়াল টেবিলের চেয়ারে গিয়ে বসল। আইজ্যাক জ্যাকব ব্ল্যাক ইগল এর পাত্তানি সিটি প্রধান, সুলতানগড়ও তার অধীনে। ঘরে প্রবেশ করল বেঞ্জামিন বেকার। টেবিলের সামনে চেয়ার দেখিয়ে তাকে বসতে বলল আইজ্যাক। বেঞ্জামিন হল পাত্তানি শহর অঞ্চলের কমান্ডো নেতা। কিছু শুনেছ? বেঞ্জামিন বসতেই প্রশ্ন করল আইজ্যাক। জি স্যার, কাতান টেম্পাঙ্গো থেকে লাদিনা টেলিফোন করেছিল কিছুক্ষণ আগে। কি ভাবছো তুমি? স্যার, আমার মতো লেভি নিখোঁজ হওয়া বা নিহত হওয়ার দিন সুলতানগড় ট্যুরিস্ট হোটেলে বিদেশি উঠেছিল সেই নাটের গুরু। সে লেভিকে হত্যা করেছে। মেলার মাঠে আমাদের 4 জনকে হত্যাকারী সেই, তাই প্রমাণিত হয়েছে। হত্যাকাণ্ডের পর সে আর হোটেলে নেই। আমার মতে শাহবাড়ি অভিযানে যে অসম্ভব কাণ্ড ঘটেছে তার পেছনে সেই রয়েছে। ধন্যবাদ বেঞ্জামিন। আমাদের সবারও একই কথা। সেই এখন আমাদের প্রধান টার্গেট। এখনই তোমাকে বেরিয়ে পড়তে হবে। নিচে 2 গাড়ি লোক প্রস্তুত আছে। প্রথমে শাহবাড়ি যাবে, সেখানকার প্রতি ইঞ্চি স্থান সন্ধান করবে। যুবকের এবং জনাব জুবাইদার খোঁজ করবে। বসের নির্দেশ, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দিতে হবে। এর জন্য যা করা দরকার করবে। পাত্তানি শহরাঞ্চলের সহকারী পুলিশ প্রধান মহিদল তোমাকে সব রকম সহায়তা করবে। পুলিশ চাইলেও পাবে, কিন্তু যেভাবেই হোক সেই যুবক ও জনাব জুবাইদাকে 24 ঘন্টার মধ্যে পেতেই হবে। যুবকটি বিভেন বার্গম্যান নয় তো? ব্যাংককে যে আমাদের অনেক সর্বনাশ করেছে, বলল বেঞ্জামিন বেকার। সেটা জানার চেষ্টা চলছে। ছদ্মবেশ ধারণে যুবকটি অসম্ভব দক্ষ। সুলতানগড় ট্যুরিস্ট হোটেল থেকে যুবকটির ফটো পাওয়া গেছে, সেটা মিলিয়ে দেখা হচ্ছে। আইজ্যাক জ্যাকব বলল। ধন্যবাদ স্যার, আমি উঠছি, বলল বেঞ্জামিন বেকার। এসো, আই উইশ ইউ এ গুড লাক, আইজ্যাক জ্যাকব বলল। বেঞ্জামিন ঘর থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পর নিচ থেকে ব্ল্যাক ইগলের কোডেড হর্ন শুনতে পেল আইজ্যাক। জানালা দিয়ে নিচে হোটেলের বিশাল কার পার্কের দিকে তাকিয়ে আইজ্যাক দেখতে পেল
ব্ল্যাক ইগলের 3টি গাড়ি হোটেলের গেট থেকে বেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, স্যামম সিরিজের 43 নম্বর বই এখানে শেষ। পরবর্তী বই ব্ল্যাক ইগলের সন্ত্রাস।